দর্শক, নতুন বছর 2022-এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নিউজ 24-এর প্রতিদিনের রাতের আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমাদের সঙ্গে প্রতিদিন অতিথিরা যুক্ত থাকেন দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য। আজ আমাদের সঙ্গে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন আবু সাইদ খান, উপদেষ্টা সম্পাদক দৈনিক সমকাল। আছেন সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্র। একের সঙ্গে তিনি রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠানে। একের সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি নতুন ইংরেজি নতুন বছরের। আমরা আলোচনায় যাব। একটু জানাতে চাই যে আমরা আজকে এখন বিশেষ করে নতুন বছরকে বরণ করতে নানা আয়োজন বিভিন্ন জায়গায় চলছে। রাজধানীতে বেশ কড়াকড়ি, বিশ্বজুড়ে একরকম নতুন বছরকে বরণ করার জন্য নানা রকম আয়োজন রয়েছে। আমরা একটু আলোচনা করতে চাই ফেলে যাওয়া বছর 2021 আসলে কেমন গেল, বিশেষ করে বাংলাদেশের বাস্তবতায় বিভিন্ন খাত ধরে একটু আলোচনা করতে চাই। ফেলে আসা বছর কেমন হলো অবস্থা খানে একটু যদি সার্বিকভাবে আমি কয়েকটা পয়েন্ট একটু উল্লেখ করতে চাই। যেমন শিক্ষার জায়গাটাই 2021 বছর হিসেবে কেমন গেল, স্বাস্থ্য খাত নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তারপরে অর্থনীতির জায়গাটাই বাংলাদেশের অবস্থা কেমন ছিল গেল বছর জুড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারীকালে প্রথমবারের মতো দেশের বাইরে গিয়েছিলেন গত সেপ্টেম্বরে, জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদে তিনি যোগ দিয়েছিলেন, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। কৃষি পণ্যের ঘাটতি ছিল না, সেটি একটি আলোচনার বিষয়বস্তু। পাশাপাশি রাষ্ট্রপতির সংলাপ এখন চলছে, শেষ দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি বড় বিষয় আলোচনার। খালেদা জিয়াকে নিয়ে যেটি চলছে, স্বাস্থ্য, বিদেশে যাওয়া না যাওয়া, সে বিষয়টি নিয়ে অনেক আলোচনা করতে চাই। শুরু করবো আসলে আবু সাইদ খান, শিক্ষার বিষয় নিয়ে। করোনাকাল এখনও পুরোপুরি যায়নি, বিগত 2 বছর বেশ খারাপ গিয়েছে, যদিও একরকম স্বস্তি এখন বাংলাদেশে। ওমিক্রন বিশ্বজুড়ে আবারও বেশ খারাপ সময় পার করাচ্ছে। বাংলাদেশের বাস্তবতায় গেল বছরটা শিক্ষার জায়গাটা কেমন গেল আবু সাইদ খান? বাংলাদেশে পৃথিবীর অনেক জায়গায় সবচেয়ে বেশি সংকটে পড়েছিল স্বাস্থ্য এবং শিক্ষা খাত। আমাদের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বেশিরভাগই সব প্রতিষ্ঠানই বন্ধ ছিল। তবে শহরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে অনলাইনে ক্লাস হয়েছে। গ্রামের প্রযুক্তিগত সুযোগ না থাকায় গ্রামের ছেলেমেয়েরা তারা তো ক্লাস করতে পারেনি এবং তারা যুক্ত হতে পারেনি। এটা একটা বড় সমস্যা ছিল। তো শিক্ষার ধারা অব্যাহত থাকলেও সেখানে একটা সংকটও তৈরি হয়েছে শহর এবং গ্রামের সঙ্গে। গ্রামের শিক্ষার্থীরা আরো পিছিয়ে পড়েছে, এটা একটা বিষয়। তার মধ্যেও তো আমাদের শিক্ষার যে ধারা সেটাকে অব্যাহত রেখেছে। এখানে বিভিন্ন ভাবে তো রাষ্ট্রীয় সমর্থন ছিল এবং অন্যান্য ক্ষেত্রেও অভিভাবকদের আগ্রহ ছিল। একটা অবস্থায় করোনার মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান একটা নিয়ম মেনে শুরু হয়ে যায় এবং এসএসসি, এইচএসসি সব গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো দেওয়া সম্ভব হয়েছে, সেটা একটা ভালো দিক। এর মধ্যেও আমরা তো ভর্তি হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পরীক্ষা হয়েছে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিভা বিশ্ববিদ্যালয় সরাসরি সেখানে ইন্টারভিউ দিয়ে সরাসরি ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে। সবকিছু মিলে তো শিক্ষার ধারাটা অব্যাহত রেখেছে, কিন্তু গতি স্রোত হয়ে পড়েছে এই অবস্থায়। তারপরেও এই সর্বশেষ এসএসসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। এই ফলাফল ও উৎসব্যঞ্জক, যদিও বা সীমিত কোর্সে পরীক্ষা হয়েছে, সেখানে 93% শতকরা 93% পাস করেছে। তবে এখানে সাফল্যের বিষয়টা হচ্ছে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে গেছে। যদিও মেয়েরা অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে, সেখানে যদি বলা যায় যে ক্রিকেটে, বিশেষ করে ফুটবলে, অনূর্ধ্ব-19 ফুটবলে মেয়েরা ভারতকে হারিয়ে তারা সাব চ্যাম্পিয়ন হয়েছে, এটা একটা আনন্দ। সেই ক্ষেত্রেও শিক্ষা ক্ষেত্রেও মেয়েদের অগ্রগতি চোখে পড়ার মতো। অনেক ধন্যবাদ আবু সাইদ খান। সুভাষ সিংহ একটু আসতে চাই। সুভাষ সিংহ, শিক্ষার জায়গাটা যদি একটু আলোকপাত করেন। 1 আর 2 নম্বর হচ্ছে যে শিক্ষার আমরা তো অনেক ক্ষতি নিশ্চয়ই ক্ষতি পুষে ওঠা সব ক্ষেত্রেই কঠিন, কিন্তু শিক্ষার ক্ষতির পুষে ওঠাটার জায়গাটায় কতটা কাজ হচ্ছে বলে মনে হয়, কতটা সহজ বা দীর্ঘমেয়াদী কিনা বিষয়টা শিক্ষার ক্ষতি পুষে ওঠা? আপনাকে নববর্ষের শুভেচ্ছা। জি, আমার খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি আবু সাইদ খান, তাকে নববর্ষের শুভেচ্ছা। পুরো দর্শকদের নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। জি, আমি সেই আলফার্ড টেনিসনের মতন বলতে চাই, দ্য ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো, রিং আউট দ্য ফলস and ring in the true.
আমরা সত্যের কাছে থাকতে চাই এবং সেই জীর্ণ পুরাতন যাক ভেসে যাক। শিক্ষা নিয়ে আপনি আলাপ করছিলেন। জি, সারা পৃথিবী ব্যাপী স্বাস্থ্য এবং শিক্ষায় দুটোই মৌলিক যে চাহিদা মানুষের, সেটা খুবই সংকটাপন্ন অবস্থায় পড়েছিল। এখন যে পুরোটা কাটিয়ে উঠতে পেরেছে এটা বলা ঠিক হবে না, এবং সারা বিশ্বই কাটিয়ে উঠতে পারেনি। আপনি লক্ষ্য করে থাকবেন 21শে ডিসেম্বর এবং 23শে ডিসেম্বর গত বছরের দুটি দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটো লেখা বেরিয়েছে আন্তর্জাতিক পত্রিকায়। একটি হচ্ছে ফরচুন ম্যাগাজিনে, আর একটা হচ্ছে MIT প্রেসে তার দুটো লেখা বেরিয়েছে। সেই লেখা দুটোর মধ্যে তিনি গত বছর কিভাবে বাংলাদেশের মানুষ সাহস নিয়ে, তাদের ধৈর্য দিয়ে এই COVID-19 মোকাবেলা করেছে এবং উৎপাদন অব্যাহত রেখেছে, সরকার সেখানে কি কর্মকাণ্ড পরিচালনা করেছে, সেগুলো তথ্য বিস্তারিতভাবে তিনি উল্লেখ করেছেন। এবং উল্লেখ করার মতন ব্যাপার যে গত বছর এবং তার আগের বছর যে সময়কালটা গিয়েছে, আমাদের বেশ ভয়ঙ্কর সময় গিয়েছে। আমাদের যারা শিক্ষাগুরু 2020 সালে প্রফেসর আনিসুজ্জামান চলে গিয়েছেন, গত বছর আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন অধ্যাপক রফিকুল ইসলাম, আমাদের হাসান আজিজুল হক আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। আমাদের যারা পথ দেখায় সেই মানুষগুলো কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে। অতএব সেই 2021-এর যে আমাদের হারানোর বেদনা, সেটা তো আমাদের সাথে রয়েছেই। যেটা অধ্যাপক যেটা আবু সাইদ খান যেটা উল্লেখ করছিলেন, সত্যি সত্যি আমরা সারা পৃথিবী ব্যাপী এই সংকটের মধ্যে পড়েছি এবং আরো কতটা ভালো করতে পারতাম সেটা নিশ্চয়ই আমাদের আলোচনা হওয়া দরকার। আমরা শহরের শিক্ষা ব্যবস্থা এক ধরনের, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা এক ধরনের, এবং আমরা বিকল্প শিক্ষা ব্যবস্থাপনা যে জায়গাটি তৈরি করেছিলাম সেটা কিন্তু সব ছাত্রদের কাছে পৌঁছানো যায়নি। সরকার চেষ্টা করেছে, কিন্তু অনেক বেসরকারি স্কুল, বিশেষ করে স্কুল কলেজ, সবচেয়ে বড় বলবো যে স্কুল, অনেক কলেজ চিরতরে বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে। এই ব্যাপারটা আমরা কতদিনে কাটিয়ে উঠতে পারবো আমরা জানি না। সুভাষ, একটা বিষয় একটু যদি বলি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল অথবা পরশু বলেছেন যে শীত কমে গেলে প্রকোপ আবারও বাড়বে করোনার, এবং সেই জায়গাটায় ভার্চুয়াল শিক্ষা, যেটি অনলাইন শিক্ষা, সেটি অব্যাহত রাখার আহ্বান তিনি জানিয়েছেন। আসলেই কতটা এগিয়েছে এই জায়গাটা প্রাইমারি এবং মাধ্যমিক পর্যায়ে? আমরা জানি যে কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলে অনেক জায়গায় ক্লাস হচ্ছে, কিন্তু প্রাইমারি এবং মাধ্যমিককে বাদ রেখে এটি কতটা এগোবে বলে মনে হয় আপনার, সফল হবে বলে মনে হয় সামনে যদি আবার এরকম ধাক্কায়? লক্ষ্য করে দেখবেন, আপনি যে প্রশ্নটা এখন উত্থাপন করলেন সেটা খুবই যুক্তিসঙ্গত একটি প্রশ্ন। আপনি লক্ষ্য করে দেখবেন যে এই করোনাকালীন সময় 4 কোটি মানুষ যদি হিসাব করে দেখি, প্রায় 1/4 মানুষ মাঝে সরকার কিন্তু অর্থ বিতরণ করেছে এবং $22.1 বিলিয়ন এবং জিডিপির প্রায় 6.2% এই সহায়তা প্রদান 28টি পৃথক প্রণোদনায় মাধ্যমে কিন্তু দিয়েছে এবং প্রথমেই 1,28,000 কোটি টাকার বিতরণ করা হয়েছে। সেখানে শিক্ষা খাতের কিন্তু সরকার প্রণোদনা দিয়েছে, কিন্তু কতটুকু আমরা করতে পেরেছি? নানান কারণে আমরা করতে পারিনি। এবং তার চেয়ে বড় ব্যাপার যে আমাদের সকলে মিলে এগিয়ে আসার যে প্রবণতার জায়গাটি, এটা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ব্যর্থ হয়ে দেখেছি, যে কারণে আমরা এই দরিদ্র ছাত্রদের কাছে আমাদের প্রযুক্তির যে সেবাটি, সেই সেবাটি পৌঁছতে পারেনি, যার মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করবে সেই শিক্ষা তারা পৌঁছতে পারেনি। এবং এই আন্তর্জাতিক গণমাধ্যম সহ বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু উঠে এসেছে যে একেবারে দরিদ্র জনসাধারণ যাদের স্কুলে যাওয়ার প্রবণতা বেড়েছিল, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে, মানে ছাত্রীদের ক্ষেত্রে, সেখানে কিন্তু একটা বড় রকমের ছেদ পড়েছে। এটা জানি না আমরা কি করে কাটিয়ে উঠতে পারবো। নিশ্চয়ই বিষয়ে সরকারের কর্তৃপক্ষরা কাজ করবেন। আবু সাইদ খান, আমি একটু স্বাস্থ্যের জায়গাটা আসতে চাই। করোনাকাল তো একরকম স্বাস্থ্যের নাজুক অবস্থা দেখিয়ে দিয়ে গেল, কতটা শিক্ষা নিচ্ছি আমরা এখান থেকে? করোনা থেকে তো একরকম বাংলাদেশ স্বস্তিকর অবস্থায় বলতে হবে, যদিও এখনো বহির্বিশ্বে ওমিক্রনের থাবা দেখতে পাচ্ছি, বাংলাদেশে এখনো একরকম স্বস্তিকর অবস্থা আছে।
করোনা যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেল, স্বাস্থ্য খাতের নাজুক বাস্তবতা তুলে ধরে একরকম, সেই জায়গাটাই আসলে কতটা শিক্ষা নিচ্ছে বাংলাদেশ বলে মনে হয়, শিক্ষা নিয়েছে বলে মনে হয়? কাজে নেয়নি এটা বলা যাবে না, তবে আশাপ্রদ শিক্ষা আমরা গ্রহণ করি। আমরা এই ক্ষেত্রে যে লব্ধ অভিজ্ঞতা, জি তো সেটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আর একটা হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে করোনা যেটা চোখে আঙ্গুল দিয়ে দেখেছে সেটা হচ্ছে স্বাস্থ্য খাতের জি। দুর্নীতি, এবং সেই দুর্নীতির জায়গাটা কিন্তু সেইভাবে অ্যাড্রেস হয়নি। হ্যাঁ, দুর্নীতিবাজ 2-4 জনকে গ্রেফতার করা হয়েছে, তো কিন্তু দুর্নীতি তো আরো বিভিন্ন জায়গা বিভিন্ন স্তরে রয়ে গেছে, সেগুলোকে চিহ্নিত করে এই দুর্নীতি দমন করাটাই একটা চ্যালেঞ্জ। শুধু শিক্ষা খাত স্বাস্থ্য খাতেই নয়, সব ক্ষেত্রেই দুর্নীতিটা মোকাবেলা করা চ্যালেঞ্জ। আমাদের দেশে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি ঘটছে, যে সাফল্য এসছে, এবং দুর্নীতিবাজরা তা অনেক অংশেই খেয়ে ফেলছে। অতএব আমাদের টেকসই উন্নয়নের জন্য এই দুর্নীতি মোকাবেলা করা দরকার, স্বাস্থ্য খাতে আমাদের ঢেলে সাজানো দরকার। আর একটা হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে সবকিছুই, হ্যাঁ, নিচের পর্যায়ে, অর্থাৎ এখানে কমিউনিটি সেন্টার কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিন্তু বিশেষত চিকিৎসার জায়গাটা কিন্তু কেবলমাত্র রাজধানী কেন্দ্রিক কিংবা বড় বড় শহর কেন্দ্রিক। এটাকেও নিচের দিকে নিয়ে যাওয়াটা খুবই জরুরি। একটা যেমন বিশেষ করে যে অক্সিজেন সরবরাহের যে ব্যবস্থা থাকা দরকার, এটা অনেক জায়গায় ছিল না। যদিও জেলা হাসপাতালগুলোতে সে নির্দেশ দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত এই সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম বহু জেলাতেই, হ্যাঁ, যন্ত্রপাতি গেছে কিন্তু সেটা চালু হয়নি, এমন অভিযোগ রয়েছে, পত্রপত্রিকা ছাপা হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের খতিয়ে দেখা দরকার। ধন্যবাদ। আমি আবার আসবো, জি আবার একটু অন্য প্রসঙ্গে আসবো আপনার কাছে। সুভাষ সিং রায়, স্বাস্থ্যের জায়গাটাই একটু আপনার নজরে নিয়ে আসতে চাই। একটি বিষয় হচ্ছে যে আমরা আইসিইউ সংকট দেখেছি অনেক, আসলে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বাইরে আইসিইউ সংকট প্রকট। সেই জায়গাটাই মানে পরিকল্পনা অনুযায়ী এগোনো যাচ্ছে কিনা, প্রত্যেক জেলায় আইসিইউ আমরা আসলে কবে দেখব? করোনাকাল তো এই জায়গাটা আরেকটু ভালো করে দেখিয়ে দিয়ে গেছে। আপনি সত্যি যথার্থই বলেছেন। আমরা শুধু আইসিইউ সংকটে যে পড়েছি, আমরাই পড়েছি তা না। আপনি মনে থাকবে যে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নিউ ইয়র্কের গভর্নর, তৎকালীন গভর্নর কুমো সহ সকলে কিন্তু আইসিইউর জন্য চিৎকার করেছিল, এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিদিন ফলো করে তার প্রচার করা হয়। যারা উন্নত প্রযুক্তির দেশ এবং শিক্ষা দীক্ষায় অনেকখানি অনেক অনেক এগিয়ে, তারাও কিন্তু এই সংকটে পড়েছে। তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা একটা পদ্ধতির মধ্যে, ছকের মধ্যে কিন্তু আছে। না, যেটি প্রশ্নের জায়গা সেটা হচ্ছে যে প্রত্যেক জেলায় একটা আইসিইউ কি থাকা উচিত ছিল না? বাংলাদেশের বয়স তো 50 হয়ে গেল, আমরা তো গর্ব করতেই পারি। সেই জায়গাটা বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, বড় বড় মেগা প্রকল্প হচ্ছে, কিন্তু স্বাস্থ্যের জায়গাটাই জেলায় একটা আইসিইউ থাকবে না, এটি আপনার প্রত্যাশা মতো হয় কিনা বিষয়টা? না, আমি একজন পেশাজীবী ফার্মাসিস্ট হিসেবে তাই মনে করি যে প্রত্যেক জেলায় সিসিইউ, আইসিইউ এই সুবিধাগুলো থাকাটা খুব জরুরি। এবং আমরা 50 বছরের কথা আপনি উল্লেখ করলেন, কিন্তু 50 বছরের মধ্যে প্রায় 30 বছর কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন চলেছে। এটা আওয়ামী লীগ সরকার দ্বারা পরিচালিত হচ্ছে, এবং কাঠামোগত উন্নয়ন কিন্তু সেভাবে হয়নি। যত কাঠামোগত উন্নয়ন নিয়ে আমরা কথা বলি কিংবা এখানে নীতির কথা বলি, দুর্নীতির কথা বলি, জানে আলাপ করি, সেটা হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের কাছে মানুষের প্রত্যাশার জায়গা নিয়ে আমরা কথা বলি। আমাদের উচিত ছিল অনেক কিছুই, আমাদের কাঠামোগত উন্নয়নের খুব প্রয়োজন ছিল। এবং আপনি জানেন যে এখানে চিকিৎসা শাস্ত্রে নার্স কিন্তু একটা অতীব গুরুত্বপূর্ণ একটি সংযোজন, অনুষঙ্গ। সেই জায়গায় কিন্তু বড় রকমের একটা সংকট ছিল। বছরের পর বছর নার্স কিন্তু নিয়োগ হয়েছিল না। এখন কিন্তু গত 12 বছরে হাজার হাজার নার্স নিয়োগ হয়েছে, ডাক্তার নিয়োগ হয়েছে। কিন্তু এই যে কথাটি আপনি আলোচনায় আনছেন যে আমরা ওই জায়গায় আসতে পেরেছি কিনা, কারণটা হচ্ছে যে আমাদের জেলা শহরের যে পরিস্থিতিগুলো খুব বেশি ভালো না, কিংবা গ্রাম পর্যায়ে চিকিৎসা যে সম্প্রসারিত করা। আমাদের কমিউনিটি ক্লিনিক আমাদেরকে অনেকখানি বাঁচিয়েছে। কমিউনিটি ক্লিনিক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
যে ইচ্ছার যে জায়গাটি, সেটা কিন্তু অনেকখানি পূরণ করতে পেরেছে। কিন্তু মানুষ যখন এরকম পরিস্থিতি পড়ে, এরকম কোভিড কালীন মতন পরিস্থিতির মধ্যে যখন পড়ে, তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে আরো বেশি সম্প্রসারিত হওয়া ছিল। কোভিড কালীন হলে তো অবশ্যই বেশি, কিন্তু সারা বছরের যে কোনো সময় আপনি যদি মফস্বল শহরে যান কিংবা জেলা শহরে যান, জেলা সদর হাসপাতালে ঢুকলে নিশ্চয়ই একটা মানে মন খারাপ করার চিত্র নিশ্চয়ই আপনার সামনে আসে, যে পরিমাণ মানে সিটের জন্য হাহাকার। সেই জায়গাগুলো আর কত বছর লাগবে বলে মনে হয় বাংলাদেশে? আমি তো মনে করি যে এবং যে প্রশ্নটি রেখেছিলাম যে আইসিইউ একটা অন্তত একটা জেলায়, সেটিও আর কত বছর আমরা অপেক্ষা করব? আমি তো মনে করি যে এটা খুব দ্রুতই এই সমাধানের দিকে যাবে। আর একটা ব্যাপার একটু উল্লেখ করি যে আমাদের মানসিকতার পরিবর্তন সর্বক্ষেত্রে হওয়া প্রয়োজন। আপনি দেখবেন জেলা শহরগুলোতে যেই চিকিৎসা ব্যবস্থাপনা আছে, যতটুকু আছে ততটুকু কিন্তু সুযোগ আমরা কাজে লাগাতে পারছি না। আমাদের মানসিকতা পরিবর্তন হওয়া দরকার। আপনি দেখেন ঢাকার যে নিউরো সায়েন্স, সেটা আন্তর্জাতিক মানের একটি নিউরো সায়েন্স ইনস্টিটিউট হয়েছে এই সরকারের আমলে। সেখানে প্রতিদিন 200টা অ্যাম্বুলেন্স কিন্তু আসে জেলা শহর থেকে, কিন্তু তার প্রায় 80 থেকে 85% রোগীর চিকিৎসা কিন্তু ওই জেলা শহরে হওয়া সম্ভব, এবং সেখানে সেই ডাক্তারগুলো নিয়োজিত আছেন। কিন্তু তাহলে সেই আস্থাটা ফেরাবে কে? মানে একটা রোগী জেলা শহরে চিকিৎসা করবে না করে ঢাকায় আসছে কেন? এবং সেটার জন্য তো আমাদের মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি। এটা কি মানুষের দোষ বলবেন নাকি আমাদের সিস্টেমের প্রতি আস্থার দোষ? এখন যারা চিকিৎসা নিতে নিজের দেশ থেকে বাইরের দেশে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকে, যারা ঢাকায় যে চিকিৎসাটি হওয়া সম্ভব, তারা সেই চিকিৎসার জন্য যখন কলকাতায় চলে যায়, ব্যাংকক চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, এই মানসিকতা কিন্তু আমাদের ভিতরে তৈরি হয়েছে। হ্যাঁ, বলতে পারেন যে কেন হয়েছে? শুধুমাত্র কি তারা উন্নত চিকিৎসার জন্য যান না, অনেকে বাধ্য হয়ে যান, কিংবা এখানে অপচিকিৎসার ক্ষেত্রে অনেক রকম উদাহরণ কিন্তু আমাদের সামনে রয়ে যায়, সে কারণে যান কিনা। অনেকগুলো বড় আলোচনা কিন্তু এখানে রয়েছে। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনার যে আমূল পরিবর্তন হওয়া দরকার এবং গুণগত মান সম্পন্ন হওয়া দরকার, সে ব্যাপারে কিন্তু তাগিদ আমাদের সকলের মধ্যে আছে বলে আমরা আশা করি। নিশ্চয়ই সরকার ইতিবাচক বিষয়টি দেখছে। আবু সাইদ খান, রাজনীতির বছর হিসেবে 2021 রাজনীতি একটা বড় ক্যানভাসের বিষয়। যেমন ধরুন যে একটা হচ্ছে রাজনীতি বলতে আমরা কেন্দ্রীয় ব্যবস্থাকে আমরা বুঝি যে সরকারকে গঠন করবে কি করবে না, আর এখানে বিতর্ক রয়েছে। তো সেই বিতর্কের বাইরেও কিন্তু রাজনীতি আছে। যেমন ধরুন যে সব প্রতিষ্ঠানই তো, যেমন ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, রাজনৈতিকভাবে নির্বাচন হচ্ছে, কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচন আমাদেরকে হতাশ করেছে। এবং সেখানে মানে স্মরণকালের সবচেয়ে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতাহীন অর্থাৎ নির্বাচন হয়েছে। সেখানে অনেকেই ভোট মানে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তারা জয়লাভ করেছে, এবং এই সংখ্যা বোধহয় প্রায় 2000-এর কাছাকাছি হবে এখন পর্যন্ত, তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্য মিলিয়ে। তো এই সব বিষয়গুলো আমাদেরকে হতাশ করেছে, কেননা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অর্থাৎ মানুষ তার প্রার্থী অর্থাৎ ভোট দিতে পারেনি। কেন মানুষ এই সব জায়গা ভোট থেকে বঞ্চিত হলে? এর কারণ হচ্ছে যে সেখানে যে ব্যবস্থায় নির্বাচনটা হচ্ছে, এই ব্যবস্থাটা খুব কাজ করেনি। যেখানে অনেকে মনোনয়ন পাওয়ার পর, বিশেষ করে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়ার পর, তারা বিরোধী পক্ষকে বরদাস্ত করেনি, এবং এই বিরোধী পক্ষকে বরদাস্ত না করে হুমকি ধমকি দিয়ে বসিয়ে দিয়েছে। আবার অনেক ক্ষেত্রে তো প্রলোভনে অনেকে বসে গেছে, প্রার্থিতা বাণিজ্য হয়েছে, অর্থাৎ দাঁড়িয়ে কিছু পাইয়ে দেওয়ার পর বসে গেছে। এই সব বিষয়গুলো হয়েছে। তবে ব্যাপারটা হলো যে ইউপি নির্বাচনে যে সহিংসতা যে রয়েছে, মনোনয়নের মধ্য দিয়ে মনোনয়নের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। অন্য দল বিএনপি প্রধান বিরোধী দল অংশগ্রহণ করেনি, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে সেখানে মনোনয়ন প্রক্রিয়া ত্রুটি ছিল, যার কারণে ব্যাপকভাবে বিদ্রোহী প্রার্থী হয়েছে, এবং স্বতন্ত্রদের কাছে বহু জায়গায় স্বতন্ত্র প্রার্থীরা তারা সাফল্য দেখিয়েছে, কৃতিত্ব দেখিয়েছে। নির্বাচনের বছরে গেছেন, আমি একটু জানতে চাই রাজনীতির জায়গাটাই। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি হচ্ছে, এই অভিযোগ আওয়ামী লীগের এই স্বাস্থ্য নিয়ে যখন থেকে বিদেশে চিকিৎসার কথা এসেছে।
সেই জায়গায় যদি একটু আপনার নজর দিতে বলি যে রাজনীতির জায়গাটাই তো মানে বিএনপি, আওয়ামী লীগ, খালেদা জিয়া, মানে খালেদা জিয়াকে যদি মাঝখানে রাখি, বিএনপি, আওয়ামী লীগ, একটু ওই জায়গায় যদি একটু আপনি নজর দেন যে আসলে এই জায়গাটাই আসলে কেমন কাটলো নতুন বছরে আবার না, এই জায়গাটা মানে এখনো যে আন্দোলন চলছে বিএনপির, সেখানেও বলা হচ্ছে যে খালেদা জিয়ার বিদেশের চিকিৎসা নিয়ে এটি আসলে গণ আন্দোলনের রূপ নেবে। সো এটি রাজনীতির একটি বড় জায়গা বলে। জি, এখানে আমি এটাকে মানে এই ইস্যুটা জিয়ে রাখার কোনো অর্থ আমার কাছে মনে হয় না। খালেদা জিয়া সে এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেত্রী ছিলেন, এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এবং তার প্রতি হ্যাঁ আইনগত সুযোগ না থাকলেও সেখানে 401 ধারা অনুসারে তার প্রতি সরকার মানবিকতা দেখিয়েছে, যেটা বলা হয়েছে, এ ব্যাপারে সন্দেহ নাই। কিন্তু এখনো একই ধরনের মানবিকতা দেখানোর সুযোগ রয়েছে, এবং আমার মনে হয় এই ইস্যুটা জিয়ে রাখা এটা রাজনীতির একটা কৌশল কিনা, কৌশলের খেলা কিনা আমার কাছে মনে হয়। আমার মনে হয় যে একটু সুভাষ চন্দ্র রায়ের কাছ থেকে এই বিষয়ে শুনতে চাই। সুভাষ চন্দ্র রায় যেটি বলছিলেন আবু সাইদ খান, কতটা একমত আপনি? আসলেই এই প্রশ্ন নিশ্চয়ই এর আগে আপনি করেছেন, আমি আপনাকে এই প্রশ্নই করেছি, একটু নতুন করে প্রশ্ন করতে চান আবু সাইদ খান যেটি বলেছেন সেই প্রসঙ্গে যদি একটু আপনার কথা শুনতে চাই। এখন বিএনপি তার রাজনীতির পথপরিক্রমায় নিজেকে কখনো সুসংগঠিত করতে পারে, এবং বিএনপির রাজনীতিটা কখনোই জনগণকেন্দ্রিক হয়নি, যে কারণে তারা নিজেকে ওইভাবে গুছিয়ে উঠতে পারেনি। আর যে কথাটি এখন বলা হয়, যেটা সরকার বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না, আবু সাইদ খান ভাই স্বীকার করলেন যে সরকার মানবিক হয়ে 401 ধারায় মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাহী ক্ষমতা, সেই ক্ষমতা বলে তাকে মুক্ত থাকার মতন পরিবেশ তৈরি করেছে। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটি কিংবা স্থায়ী কমিটি কিংবা বিএনপির কোন বিজ্ঞজন একবারের জন্য কি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে? মোটেই করেনি। বরঞ্চ এখন যে কথাগুলো বলছেন, দেশব্যাপী বলে বেড়াচ্ছেন যে তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তারা খুব বেশি সরকারের কাছে দাবি জানাচ্ছেন, কোন কোন ক্ষেত্রে হুমকি দিচ্ছেন, সরকার পতনের আন্দোলনের কথা বলছেন। আবার দর্শচন্দ্র রায়, যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি তো বলেই ফেলেছিলেন যে আমাদের কাছে খালেদা জিয়ার চিকিৎসাটা খুব বেশি অগ্রাধিকার না, যত বেশি অগ্রাধিকার সরকার পতনের আন্দোলন। তো স্বাভাবিক কারণে এই কথা বলতে দ্বিধা নেই যে বিএনপি রাজনীতিটা স্পষ্ট না, যেমন তাদের রাজনীতি স্পষ্ট না যে তারা বাংলাদেশের ভিতরে রাজনীতিটা কি করবেন। যে সুভাষ চন্দ্র যে প্রশ্নটি করেছেন আবু সাইদ খান, সেটি একটু করতে চাই। সেটি হচ্ছে যে উনি যেটি বলেছেন যে আইনগত সুযোগ না থাকলেও সরকার মানে এখন যে অবস্থায় বেগম জিয়া আছেন সেটি সরকার করেছে, তাহলে বিদেশে কেন না? সেই সুযোগ সরকার যদি দেশের মধ্যে ব্যবস্থা করতে পারে, আইনের সুযোগ না থাকা সত্ত্বেও, বিদেশে তাহলে কেন এই সুযোগ দিতে চাচ্ছে? আপনাকে যদি আমি প্রশ্ন করি, আমার কাছে আমি আবু সাইদ খানের প্রশ্নটি আপনার কাছে করেছি। আমি আবু সাইদ খান ভাই নিশ্চয় শুনছেন যে সরকার কোন আইনের বলে বেগম খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার জন্য সুযোগ তৈরি করে দিতে পারে। আপনি যদি সকল আইন বাদও দেন, 1973 সালে যে পাসপোর্ট আইন, সেই পাসপোর্ট আইনের 6 গ ধারায় আছে, দণ্ডিত কোনো ব্যক্তি 5 বছরের উপরে দণ্ডিত হলে তিনি দেশের বাইরে পাসপোর্ট নিয়ে যেতে পারবেন না। এখন এই আইনে যদি সংশোধন আনতে হয়, তা জাতীয় সংসদে আবার আইন উত্থাপন করতে হবে, আবার সংশোধনী আনতে হবে। এখন আমি জানি না আবু সাইদ খান ভাই কি বলবেন। জি, আমি একটু আমরা তো পুরনো বছর নতুন বছর নিয়ে আলোচনা করছি। নতুন বছরে রাজনীতিতে কোনো রকম সুবাতাস লক্ষণ দেখেন কিনা? আমরা তো পা দিলাম অলরেডি নতুন বছরে। আমি একটু দ্বিধান্বিত ব্যাপারে যে বিএনপির রাজনীতির যে ব্যাকরণ, সেই ব্যাকরণ থেকে বিএনপি কখনো বেরিয়ে আসতে পারবে না। কেননা তারা কখনোই জামাত ছাড়া বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এবং তারা চায় না। ইচ্ছে করলে পারতো, গত বছরে 13 বছরের চেষ্টা করলে তাদের অনেক ভালো ফল হতো। সে কাজটি তারা করেনি, সে কাজটি তারা করবে না। কেননা কেন জানি মনে হচ্ছে এই জন্মসূত্রে তারা এই চেতনাটি পেয়েছে, যে কারণে তাদের মাথার উপরে যেহেতু জামাত ইসলাম ভর করে থাকে,
চিন্তায়, চেতনায়, মগজে যখন যুদ্ধাপরাধীদের বিষয়গুলো মাথায় করে ভর করে থাকে, তখন তারা নিজের পায়ে দাঁড়ানোর মতন সক্ষমতা অর্জন করতে পারবে না। জি আবু সাইদ খান একটু জি গণমাধ্যমে অনেক কিছু দেখতে পারবেন, গণমাধ্যম বিএনপির মিডিয়া মিডিয়া অ্যাটেনশন গুলোকে ধারণ করতে পারবে, কিন্তু আখিরাতে তাদের ফল খুব বেশি ভালো হবে বলে আমার কাছে মনে হয় না। জি আবু সাইদ খান, নতুন বছরের রাজনীতিতে কোন রকম নতুন কিছু চোখে পড়ে কিনা, আপনার ইঙ্গিত পান কিনা, সুবাতাস জানি না, দেখেন তবে কিনা? আমার কাছে অবস্থা দৃশ্যে যেটা মনে হচ্ছে জি যে বিএনপি এবার তার সর্বশক্তি নিয়ে মাঠে নামবে এবং রাজনীতির অঙ্গনটা তপ্ত হয়ে পড়বে, এবং আওয়ামী লীগও তার অবস্থানকে সুদৃঢ় করার জন্য তার সাংগঠনিক তৎপরতার পাশাপাশি তারাও এইটাকে, এই অবস্থায় তারাও মাঠে থাকবে। সেই ক্ষেত্রে একটা ঘটনা ঘটতে পারে, রাজনীতির পরিবেশ সংঘাতক হয়ে উঠতে পারে, এবং এইটা একটা মানে এই ধরনের আশঙ্কা রয়েছে। মানে কি কারণে মনে হচ্ছে যে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত, সংঘাতপূর্ণ হতে এই পারে? জন্য হবে, আমি এই জন্য বলি যে আর তো এর পরের বছরই তো নির্বাচন হবে, মানে এই বছরের পরেই তো নির্বাচন হবে। অতএব নির্বাচন হওয়ার ক্ষেত্রে দুটো জিনিস, একটা হলো যেটা নিয়ে রাষ্ট্রপতির সংলাপ চলছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, আইন করেই হবে না এই যে অনুসন্ধান কমিটি করে যেটা হচ্ছে এই পদ্ধতিতে হবে। না, সেটা তো একরকম ক্লিয়ার করেছেন, সেটা তো আইনমন্ত্রী ক্লিয়ার করেছেন যে এবার অন্তত আইন করে হচ্ছে না, সার্চ কমিটির মাধ্যমে হবে। আইনমন্ত্রী স্পষ্ট করেছেন এই বিষয়টি। হ্যাঁ, আইনমন্ত্রী অনেক কিছু স্পষ্ট করার পরেও তো আইনমন্ত্রী কিন্তু শেষ কথা বলার বিষয়টা নয়। আমরা জানি, অপেক্ষা করতে হয় প্রধানমন্ত্রী কি বলবেন, কেন আইনমন্ত্রী অনেক ক্ষেত্রেই বলেছেন, কিন্তু তারপরেও সেটা হয়েছে। খালেদা জিয়ার মুক্তির ক্ষেত্রে, খালেদা জিয়াকে বাইরে রাখার ক্ষেত্রেও উনি বলেছিলেন, তারপরে সেটা বত্তায় ঘটেছে। যাই হোক, আমি সেই জায়গা আসতে চাচ্ছি না। আমার কাছে মনে হয় যে রাজনীতির দুটো ইস্যু, একটা হলো নির্বাচন কমিশন ইস্যু, আর একটা হচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এই ইস্যুটা বিএনপির সামনে নিয়ে এসেছে, এবং এই ইস্যুর সঙ্গে আরো অন্যান্য দলও সুর মিলিয়ে কিংবা একই সঙ্গে একই ইস্যুতে তারাও মাঠে নামতে পারে। এবং সেই ক্ষেত্রে যেহেতু বর্তমান সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুযোগ নাই, তো এটা একটা বড় ধরনের মানে বড় ধরনের সমস্যা তৈরি হবে, সংকট তৈরি হবে, এবং এই সংকট এই শেষ পর্যন্ত কি হবে আমি জানি না, কিন্তু এইটা রাজনীতিতে এই বিতর্ক আরো জোরদার হয়ে উঠবে বলে সেটি নতুন এই বছরেই হবে। জি, অনেক ধন্যবাদ সুভাষ সিং রাই। আবু সাইদ খান তার পর্যবেক্ষণে বলেছেন যে এই বছরটি রাজনীতির জন্য খুব বেশি সুখকর দিক দেখেন না, কারণ নির্বাচনের আগে প্রতি বছর যেরকম একটি সমীকরণের মাঝখানে আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়ে থাকে, নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন, সেই জায়গাগুলো আবারও নির্বাচনের আগে একই রকমভাবে সব এই দলগুলো একই বাস্তবতার মুখোমুখি হবে। এই সংকট থেকে উত্তরণ দেখেন কিনা এই বছরে, নাকি একই রকম বাস্তবতায় আবার আমরা দেখব? না, বলতে পারবো না ভবিষ্যতে কি ঘটবে, জি, কিন্তু যতটুকু অভিজ্ঞতা বলে, দেশ এবং দেশের বাইরে বাংলাদেশ নিয়ে যে চক্রান্তটি হচ্ছে, যে ষড়যন্ত্রটি হচ্ছে, সেই ষড়যন্ত্র খুব বেশি সফলকাম হবে না। আর বিএনপি যে স্বপ্নটি দেখছে, সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য যে লড়াইয়ের মানসিকতার প্রয়োজন এবং লড়াকু মানুষ প্রয়োজন, সেই দল কিন্তু বিএনপি না। এবং স্বাভাবিক কারণে যতই আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে সমর্থন দেওয়া হোক না কেন, সেটা কতদূর তারা বাস্তবায়ন করতে পারবে, এটা কিন্তু আমার কাছে একটু সন্দেহের জায়গা তৈরি হয়। একটা কথা পরিষ্কার রাখা দরকার, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এটা চিরস্থায়ী বন্দোবস্ত না। আপনি জানেন 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের সময় তিন জোটের একটি জায়গায় পৌঁছেছিল যে তিনটি নির্বাচন পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এবং তিনটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। তারপরেও বলি, আবু সাইদ খান বলতে পারবেন যে ওই তিনটি তত্ত্বাবধায়ক সরকারের যে প্রতি বছর 10 জন করে যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকতেন, অর্থাৎ মোট 30 জন আমরা পেয়েছি, আর বিচারপতি শাহাবুদ্দিন আমাদের সময় আর 10 জন পেয়েছি। এই 40 জনের মধ্যে কে কোন পন্থী, কে প্রগতিশীল পন্থী, কে প্রতিক্রিয়াশীল পন্থী, কে আপাতত নিরপেক্ষ পন্থী, এটা কিন্তু আমরা সকলে জানি। অতএব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা যে একেবারে সমাধান না, সেটা আমরা তো বুঝেছি।
না লতিফুর সুভাষ চন্দ্র রায়, রহমান যদি সরকারের যদি কাছে যখন- নির্বাচনকালীন আমি শেষ সরকারের করছি। কাট জি জি লাবণ শেষ জি, করছি। জি লতিফুর রহমান সরকারের অধীন যে নির্বাচনটি হয়েছিল 2001 সালে 1 অক্টোবর নির্বাচন, আমরা কি সকালে বুকে হাত দিয়ে বলতে পারবো সেই নির্বাচনটি নিরপেক্ষ নির্বাচন হয়েছিল? সেই নির্বাচনে লতিফুর রহমান সরকার যখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছে, সেদিন থেকে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন, হত্যা, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন সারা বাংলাদেশ ব্যাপী হয়েছে। এবং নির্বাচনটা কেমন হয়েছে সেটা তার পরবর্তীতে, নির্বাচন পরবর্তীতে যে সহিংসতা, ওই যে সহিংসতা বলবো এই কারণে, তাদের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, এটা সাড়ে 3 বছর যাবৎ চলেছে। অতএব আমি জানি না আমাদের বিজ্ঞজনরা কিভাবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার দিকে এখনো পর্যন্ত ঝুঁকে থাকেন কোনো কোনো ক্ষেত্রে। আর নির্বাচন কমিশনের যে আইন, জি সেই আইন শুধুমাত্র এই সরকারের আমলে যে হয়নি তা না, এটা বাদ বাকি যে 30 বছরের যে সরকারগুলো ছিল তারাও কিন্তু এই ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ করেনি কিংবা করেনি। এবং দুঃখজনক ব্যাপার, তখন সে দাবিটাও কিন্তু উঠতো না। দাবি ওঠে সবকিছুই কিন্তু আওয়ামী লীগ যখন সরকারে থাকে। অতএব আওয়ামী লীগের কাছে প্রত্যাশা বেশি, এবং আওয়ামী লীগের যেহেতু সেই ব্যাপারে কাজ করতে হয়, সে কারণে এই প্রত্যাশাগুলো তাদের কাছে থাকেই। তার মানে সুভাষ চন্দ্র রায়, নতুন বছরে তো দুটি বিষয়, একটি হচ্ছে যে নির্বাচন কমিশন গঠন হবে ফেব্রুয়ারিতে, 2 নম্বর হচ্ছে যে নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারের বিষয়টি সামনে আসবে। সো এই দুই বিষয়ে কি আবার একই রকম বাস্তবতার মধ্যে আমরা থাকছি কিনা, মানে এরকম একটি আপনার পর্যবেক্ষণ যদি একটু এক লাইনে যদি বলেন, মানে কোনো আশা দেখেন যদি বলি মীমাংসার 2014, 2018 এই দুটি সালে যে নির্বাচন দুটো হয়েছে, সেই নির্বাচন দুটো ক্ষেত্রে যা দেখেছি তার অনেক অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা আছে, এবং অনেকগুলো বাস্তবতাও ছিল। সেই নির্বাচন ব্যবস্থাপনার মতো নির্বাচন 2023 সালে হবে, এটাও কিন্তু আমার ভাবতে কষ্ট হয়। নির্বাচন কোন পদ্ধতির মাধ্যমে কিংবা কোন প্রক্রিয়া হবে সেটা বলা খুব মুশকিল, কিন্তু সংবিধানের অধীনে, বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে, এটা এক কথা শেষ পর্যন্ত বলা যায়। অনেক ধন্যবাদ। নির্বাচন সুষ্ঠু হইলেই সেটি সবচেয়ে গ্রহণযোগ্য বিষয়। অনেক ধন্যবাদ আবু সাইদ খান। আমি একটু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর, সেই হিসাবে যদি একটু প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই। নতুন বছর প্রত্যাশার জায়গাটা, আমরা তো নিশ্চয়ই স্বস্তিতে থাকতে চাই। স্বাধীনতার আমরা 50 বছর পেরিয়েছি, দেশ অনেক এগিয়েছে, যেটাকে একসময় তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল, কিন্তু এখন তো প্রমাণিত হয়েছে যে না, তলা মজবুত আছে, বাংলাদেশ এগিয়ে চলেছে, এ ব্যাপারে কোনো সংশয় নয়। কিন্তু মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল যে বৈষম্যের অবসান, বৈষম্য মুক্ত সমাজ, সেটা আমরা গড়তে পারিনি। মানুষে মানুষে বৈষম্য বাড়ছে, এবং এখানে বন্টন প্রক্রিয়া, উন্নয়ন হচ্ছে কিন্তু বন্টন প্রক্রিয়ার সমস্যা। এই উন্নয়নের সুফল এখানে স্বল্প আয়ের মানুষ, শ্রমিক ইত্যাদি নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছছে না। এখানে ধনী হচ্ছে, এখানে বৈষম্য কমানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুভাষ চন্দ্র রায়, প্রত্যাশার জায়গাটা, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর হিসেবে সামনের বছরটা প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই। একেবারে 30 সেকেন্ড শেষ করবো আমরা। জি। এবং বাংলাদেশ যে এগোচ্ছে এ ব্যাপারে যদি আমরা কেউ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি তাহলে কিন্তু খুব ভুল হবে। না, সেই দ্বিধাদ্বন্দ্ব নিশ্চয়ই বেশিরভাগ মানুষের মধ্যেই নেই। জি, নেই। যখন বাংলাদেশের মানুষের যখন মাত্র কিছু আয় বাড়ে, তখন তো ধরে নিতে হয় যে বাংলাদেশের মানুষ এগিয়ে চলছে। এখন বৈষম্যের কথা বলা হচ্ছে, ধনী দরিদ্রের বৈষম্য উন্নত যে দেশগুলোর কথা আমরা জানি, সেখানেও কিন্তু ধনী দরিদ্রের বৈষম্য কিন্তু প্রত্যাশা তো করতেই পারে। প্রত্যাশার জায়গাটা বলছেন। হ্যাঁ, প্রত্যাশার জায়গাটি আমি যদি বলি যে আমাদের মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে, এবং আরো জীবন মানের উন্নয়ন করতে হবে। আপনি জানেন কোভিডকালীন সময়ের আগে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি হয়েছে 8.2%, আর টানা কয়েক বছর 7% প্রবৃদ্ধি ধরে রাখা, এটা উন্নয়নেরই কিন্তু ফল। জি জি জি। এবং সেই মানুষের জীবন মানের উন্নয়নের জন্য সকলে কাজ করবেন। জি, আমরা আশা করি নিশ্চয়ই বাংলাদেশের ক্রমবর্ধমান এগিয়ে চলাই আমরা সব পক্ষের মানুষের সমান অংশীদার হতে দেখবো সামনে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সরকার সেভাবে কর্মকর্তা করবেন যাতে বৈষম্য কমে সবার সমান অংশগ্রহণে বাংলাদেশ এগিয়ে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে আবু সাইদ খান, সুভাষ চন্দ্র, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। রাতে আপনাদের বললাম সময় নিউজ 24 নিউজরুম সংবাদ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নিউজরুম সংলাপ। দেখাবেন নিশ্চয়ই অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।